Don't put all of your eggs in one basket. বিনিয়োগের ক্ষেত্রে এই কথাটি আমরা প্রায় শুনে থাকি যে আপনার সকল ইনস্ট্রুমেন্ট, সকল টাকা একটা সিঙ্গেল ঝুড়িতে কখনো রাখবেন না। অর্থাৎ আপনার যদি 1 লাখ টাকা থাকে বিনিয়োগযোগ্য, পুরা 1 লাখ টাকা একটা সিঙ্গেল ঝুড়িতে না রেখে আপনি মাল্টিপল ঝুড়িতে, বিভিন্ন প্রকারের ঝুড়িতে, বিভিন্ন সংখ্যক ঝুড়িতে এটাকে ডিস্ট্রিবিউট করে রাখেন। তো তার মানে হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ এই বিষয়টি কিন্তু খুবই জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক যে এই বিনিয়োগের ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণের পরামর্শ কেন সবসময় দেন বিশেষজ্ঞরা, এবং এটার বিশেষত্ব কি, এবং এটা কেন মেনে চলা আপনার বিনিয়োগ পোর্টফোলিওর জন্য একান্ত প্রয়োজন। তো বিনিয়োগের ডাইভার্সিফিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যেই রিস্কটাকে, অর্থাৎ লসের যে রিস্ক, সেই রিস্কটাকে মিনিমাইজ করা। তো ডাইভার্সিফিকেশনে যেটা হচ্ছে যে আপনার যদি একাধিক সেক্টরে, একাধিক ইনস্ট্রুমেন্টে আপনার বিনিয়োগ থাকে, কোনো কারণে যদি একটা সেক্টর ক্র্যাশ করে, তাতে যেন আপনার সব টাকা লস না হয়। একটা সেক্টর ক্র্যাশ করলো, ফাইন, ওই সেক্টরে আপনার লস হলো, কিন্তু অন্য সেক্টরে বিনিয়োগ থাকলে তখন ওই সেক্টরে যেই প্রফিট হচ্ছে, সেই প্রফিট দিয়ে আপনি যেন আরেক সেক্টরের লসকে কভার করতে পারেন। সেই জন্যই কিন্তু বিনিয়োগে এই বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশনের উপর সবসময় জোর দেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে বিনিয়োগের ক্ষেত্রে যেমন স্টক মার্কেট একটা আমাদের এখানে একটা পপুলার ওয়ে ইনভেস্ট করার, অনেকেই করেন শেয়ার বাজারে বিনিয়োগ। আরেকটা আছে লেটসে বন্ড আছে, সঞ্চয়পত্র আছে, সরকারি সঞ্চয়পত্র বা ট্রেজারি বিল বন্ড, এগুলো আছে বাংলাদেশে। তো এখন একটা উদাহরণ হিসেবে যদি আমি ধরে নেই যে আপনার কাছে 1 লাখ টাকা আছে বিনিয়োগযোগ্য, আপনি ফুল 1 লাখ টাকা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং লেটসে একটা সিঙ্গেল কোম্পানিতে বিনিয়োগ করেছেন, কোনো কারণে ওই কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেল, ওই কোম্পানি স্টক মার্কেট থেকে ডিলিস্টেড হয়ে গেল, তখন কিন্তু ওই ফুল 1 লাখ টাকাই আপনার লস হয়ে গেল। এখন ধরে নেওয়া যাক আপনি ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, এই ফিলোসফিতে আপনি বিশ্বাসী। কাজেই আপনার ফুল 1 লাখ টাকা আপনি স্টক মার্কেটে কিছু অংশ বিনিয়োগ করেছেন, লেটসে 50,000 টাকা আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন। বাকি 50,000 টাকার মধ্যে আপনি 30,000 টাকা লেটসে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন। বাকি 20,000 টাকা আপনি ব্যাংকের কোনো ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেছেন। এইভাবে আপনি জিনিসটাকে ডিস্ট্রিবিউট করে রেখেছেন। তো তাহলে যেটা হচ্ছে যে কোনো কারণে যদি স্টক মার্কেটে আপনার যে 50,000 টাকা বিনিয়োগ করেছেন, সেটা যদি লেটসে একটা সিঙ্গেল কোম্পানিতে বিনিয়োগ করেছেন, তো সেটা যদি একটা ওই কোম্পানি কোনো কারণে ব্যাংক্রাপ্ট হয়ে যাচ্ছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে বা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাচ্ছে, আপনার কিন্তু ওই 50,000 টাকা ক্ষতি হচ্ছে। বাকি যেই 50,000 টাকা আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছেন, সেখানে কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না, সেই অংশটা ইনট্যাক্ট আছে। আচ্ছা, তো এখন আবার স্টক মার্কেটে আপনি যে 50,000 টাকা বিনিয়োগ করেছেন, এটার ভিতরেও কিন্তু ডাইভার্সিফিকেশন রাখতে হবে। অর্থাৎ একটা সিঙ্গেল কোম্পানিতে কখনোই স্টক মার্কেটে সব টাকা বিনিয়োগ করবেন না। আপনি যদি স্টক মার্কেটে 50,000 টাকা বিনিয়োগ করেন, সেটা একটা সিঙ্গেল কোম্পানিতে না রেখে একাধিক কোম্পানিতে ডিস্ট্রিবিউটেড করে রাখেন। আবার একাধিক কোম্পানি যখন করবেন, চেষ্টা করবেন যে একটা সিঙ্গেল সেক্টরের কোম্পানি না হয়ে এগুলি যেন বিভিন্ন সেক্টরের বিভিন্ন ভালো ভালো কোম্পানি হয়। ভালো কোম্পানি অবশ্যই হতে হবে, এবং বিভিন্ন সেক্টরে, লেটসে কিছু সলিড সেক্টর আছে যেমন কনজিউমার গুডস, এখানে একটা সেক্টর, ফার্মেসি একটা সেক্টর, ট্রাভেল বা হোটেল, এগুলো একটা সেক্টর। তো এভাবে আপনাকে বিভিন্ন সেক্টর অনুযায়ী বিভিন্ন ভালো ভালো কোম্পানির স্টক পিক করতে হবে। অর্থাৎ অবশ্যই ডিফারেন্ট কোম্পানিজ হতে হবে, আবার ডিফারেন্ট কোম্পানিজ অ্যাক্রস ডিফারেন্ট সেক্টরস, এই জিনিসটাও চিন্তা করতে হবে যে আমি যেন শুধু ফার্মেসি সেক্টরের 10টা কোম্পানি না নিই, বরং আমি ফার্মেসি সেক্টরের 3টা কোম্পানি নিলাম, আবার লেটসে কনজিউমার গুডসের 4টা কোম্পানি নিলাম, আবার লেটসে ট্রাভেল অ্যান্ড লিজার ওখান থেকে আমি আরো 3টা কোম্পানি নিলাম। এইভাবে মোট 10টা কোম্পানি আমি চুজ করলাম, রেদার দেন একটা সিঙ্গেল সেক্টর, লেটস সে ফার্মেসি সেক্টর থেকে 10টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে চুজ করা। তো স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ডাইভার্সিফিকেশনটা হচ্ছে জরুরি, যে বিভিন্ন কোম্পানি ওভার বিভিন্ন সেক্টর। তো এইভাবে করলে যেটা হচ্ছে যে সকল সেক্টরের সকল কোম্পানি কখনোই একসাথে ক্র্যাশ করবে না। একটা কোম্পানি লস করতেই পারে কোনো কারণে, কিন্তু আরো দেখবেন আপনার লসের এগেনস্টে আরো 2টা বা 3টা কোম্পানি হয়তো ভেরি হাই প্রফিট দিচ্ছে বা হাই ডিভিডেন্ড দিচ্ছে। তো
স্টক মার্কেটে এই বিষয়টা খুব জরুরি যে সবসময় ডাইভার্সিফিকেশন এই জিনিসটা চিন্তা করবেন। কাজে ডাইভার্সিফিকেশন কিন্তু সকল অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে, যে আমার যদি 1 লাখ টাকা থাকে, লেটসে ওটার 50,000 টাকা আমি স্টক মার্কেটে রাখবো, আবার ওইটার মধ্যেও বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সেক্টরে ডিস্ট্রিবিউটেড করে রাখবো। আর বাকি 50,000 টাকা আমি কিছু যেগুলি ফিক্সড ইনকাম সিকিউরিটিজ আছে বা যেগুলো সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়, যেমন সরকারি সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এগুলো নিরাপদ, এখানে আমি রেখে দিব, যাতে আমি একটা সেক্টরে ঝুঁকি নিলাম যেখানে হাই রিস্ক আবার হাই রিটার্ন। তো হাই রিটার্ন যেখানে সম্ভাবনা আছে সেখানে ঝুঁকিও বেশি, তো আমাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, সেখানে আমি নিলাম। কিন্তু ফুল টাকাটা আমি ওখানে বিনিয়োগ না করে একটা অংশ, অর্ধেক টাকা করলাম, আর বাকি অর্ধেক টাকা আমি সেই নিরাপদ বিনিয়োগ, যেখানে লো রিস্ক লো রিটার্ন, রিস্কও কম, যেমন সঞ্চয়পত্র, এখানে রিস্ক প্রায় নেই বললেই চলে। আপনি অবশ্যই এখানে ক্রেডিট রিস্ক খুব একটা নেই, অবশ্যই মূল টাকা ফেরত পাবেন বা মুনাফা আপনি ফেরত পাবেন সরকার থেকে। কাজে রিস্ক হলো, আবার রিটার্ন হলো, লেটস সে 11% হয়তো আপনাকে রিটার্ন দিচ্ছে সঞ্চয়পত্র থেকে। কাজে লো রিস্ক লো রিটার্ন, কাজে কিছু অংশ আপনাকে সেখানেও রাখতে হবে রিস্ক ফ্রি থাকার জন্য। তো এইটাই হচ্ছে বিনিয়োগের ডাইভার্সিফিকেশনের মূল মন্ত্র, যে টু মিনিমাইজ ইউর রিস্ক অফ লস। তো এখানে যদি আরো কিছু উদাহরণ দিয়ে বুঝাই, যেমন যখন মূল্যস্ফীতি অনেক হাই থাকে, যখন ইনফ্লেশন অনেক হাই থাকে, তখন একটা দেশের সেন্ট্রাল ব্যাংক নর্মালি নীতি সুদহার বা পলিসি রেট যেটা, সেটাকে অনেক বাড়িয়ে দেয়। তো পলিসি রেট যখন বাড়িয়ে দেয় তখন নর্মালি কিন্তু স্টক মার্কেটে সূচকের পতন ঘটে, অর্থাৎ স্টক মার্কেটে শেয়ারের দর পতন ঘটে। তো তখন কিন্তু একটা ভালো সুযোগ, যখন হাই ইনফ্লেশন হয় এবং সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট হাই হয়, তখন কিন্তু স্টক মার্কেট থেকে অনেক চিপ রেটে শেয়ার কিনে ফেলা যায়। কাজে আপনাকে ওই সুযোগটা নিতে হবে, যখন ইন্টারেস্ট রেট হাই থাকছে, সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট, মূল্যস্ফীতি অনেক হাই থাকে, যেটা এখন বাংলাদেশে বিরাজ করছে, ওই সময় কিন্তু আপনাকে শেয়ার বাজার থেকে ভালো ভালো কোম্পানির শেয়ার, ওই যে তখন স্বল্প মূল্যে ক্রয়ের একটা সুযোগ থাকে, ওই সুযোগটা নিতে হবে। ওই সুযোগে আপনাকে ভালো ভালো কোম্পানির শেয়ার এই স্বল্প মূল্যে ক্রয় করে রাখতে হবে। তো এরপরে যখন একটা সময় গিয়ে সেন্ট্রাল ব্যাংকের এই পলিসি রেট বাড়ানোর কারণে বা বিভিন্ন অন্যান্য পদক্ষেপের কারণে একটা পর্যায়ে গিয়ে হয়তো দেখবেন মূল্যস্ফীতিটা কমতে শুরু করেছে। যখন মূল্যস্ফীতি কমতে শুরু করে, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক আবার পলিসি রেটটাকেও কমাতে শুরু করে, টাকাটা আবারও সহজলভ্য করে দেয়। তখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবারও ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার সুযোগ পায়, তখন আবারও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রিভাইভ করতে শুরু করে, ব্যবসা চাঙ্গা হতে শুরু করে। যখন ব্যবসা চাঙ্গা হতে শুরু করবে, তখন কিন্তু দেখবেন স্টক মার্কেটে ওই যে কোম্পানিগুলোর শেয়ার আপনি এর আগে কিনেছিলেন স্বল্প মূল্যে, ওই কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক বেড়ে গিয়েছে, কারণ তখন সেন্ট্রাল ব্যাংক পলিসি রেট কমিয়ে দিয়েছে, টাকা সহজলভ্য হয়ে গিয়েছে, এবং তখন প্রাইভেট সেক্টরের ক্রেডিট ফ্লো বাড়তে শুরু করেছে, ঋণের প্রবাহ। তো ঋণের প্রবাহ যখন বাড়তে শুরু করেছে, তখন তাদের প্রোডাক্টিভিটিও বেড়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশন বেড়েছে, এবং এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট তখন স্টক মার্কেটে পড়ে, তখন স্টক মার্কেটের শেয়ারের প্রাইসটা বেড়ে যাচ্ছে। ওই সুযোগেই তখন যখন হাই হয়ে যাচ্ছে, তখন আপনাকে কিন্তু সেই আপনি এর আগে যেই শেয়ারগুলো কিনেছিলেন স্বল্প মূল্যে ভালো ভালো কোম্পানির, সেগুলো তখন আপনি উচ্চ মূল্যে বিক্রি করে সেই ক্যাপিটাল গেইনটা আপনি পেতে পারেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে যখন মূল্যস্ফীতি অনেক উচ্চ থাকে, যখন সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট অনেক হাই থাকে, যেটা বর্তমানে এখন বাংলাদেশে বিরাজ করছে, এখনই কিন্তু একটা বেস্ট টাইম যে স্টক মার্কেট থেকে স্বল্প মূল্যে ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে রাখা। আচ্ছা, এরপরে হচ্ছে যখন মূল্যস্ফীতি অনেক হাই থাকে, তখন আপনি স্টক মার্কেটে স্বল্প মূল্যে শেয়ারগুলো ক্রয় করে রাখবেন, অর্থাৎ তখন স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, তখন বিক্রি করবেন না, বিক্রির সময় এটা না। আর আরেকটা হচ্ছে, যখন মূল্যস্ফীতি হাই থাকে, তখন স্বাভাবিকভাবে যে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট বা ট্রেজারি বিল বন্ডের যে সুদের হার, এগুলো অনেক বেড়ে যায়। যেমন এখন ট্রেজারি বন্ডের সুদের হার 12%-এর উপরে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা দেওয়া হচ্ছে। তো এখন আবার এটা একটা ভালো সুযোগ যে এই সময় আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে রাখবেন, এখন 12% সুদের এটা পাওয়া যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন পলিসি রেট অনেক হাই থাকে, তখন দেখবেন ব্যাংকগুলোতেও কিন্তু ফিক্সড ডিপোজিটের রেট অনেক বেড়ে যায়। তো এই জন্য এখনই ভালো সুযোগ যে ব্যাংকে আপনি যেটা মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিট, ওখানে কিছু টাকা আপনি ওখানে বিনিয়োগ করতে পারেন। এবং এখানেও একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে এখন যেহেতু বাংলাদেশে ইনফ্লেশন রেটটা হাই এবং সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেটটাও রাইজিং, তো এখন যেহেতু রাইজিং, এখন একটা টেকনিক হচ্ছে যে ব্যাংকের দেখবেন 3 মাস মেয়াদি কিছু ফিক্সড ডিপোজিট থাকে। তো এই 3 মাস মেয়াদি যেটা শর্ট টার্ম ফিক্সড ডিপোজিট, ওইখানে আপনি বিনিয়োগ করে রাখবেন 3 মাস পর পর, যাতে করে 3 মাস আপনি আজকে করলেন, আজকে লেটসে ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে লেটসে 9%, 3 মাস পরে এমনও হতে পারে 11% হয়ে গেল, তাহলে 3 মাস পর আপনার যখন ওই ফিক্সড ডিপোজিটটা অটো রিনিউ হচ্ছে, তখন আপনি ওই 11%-এর বেনিফিটটা পেয়ে যাবেন। এইভাবে করতে করতে যখন সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট একদম পিকে চলে যায়,
একদম টপ চলে যায়, যেখান থেকে আর বাড়ার কোনো সম্ভাবনা নেই, এরপরে কমতে শুরু করে। যখন ওই কমতে শুরু করে তখন আপনি লং টার্ম ফিক্সড ডিপোজিটে চলে যাবেন, অর্থাৎ 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি। কারণ এরপর থেকে তো কমতে শুরু করবে, কমতে শুরু করবে মানে আপনার ব্যাংকের ওই ফিক্সড ডিপোজিট বা ট্রেজারি বন্ডের সুদের হার তখন আবার কমতে শুরু করবে। এই জন্য ওই মুহূর্তে যখন পিকে পৌঁছে যাচ্ছে, ওই মুহূর্তে আপনি তখন লং টার্ম, যেটা 10 বছর, 20 বছর বা 5 বছর মেয়াদি যে ফিক্সড ডিপোজিট বা ট্রেজারি বন্ড, সেখানে বিনিয়োগ করে রাখবেন, যাতে করে যখন ইন্টারেস্ট রেট কমবে তখন আপনাকে এফেক্ট করবে না, কারণ আপনি তো কমার আগ মুহূর্তে আপনি সেটাকে লক ইন করে ফেলেছেন। তো যাতে করে তখন ওই হাইয়ার ইন্টারেস্ট রেটের বেনিফিটটা কোয়ার্টারলি বা পিরিয়ডিক্যাল যে কুপন মুনাফা, সেটি আপনি পেতে পারেন হাইয়ার ইন্টারেস্ট রেটে। আর আরেকটি হচ্ছে গোল্ড বা স্বর্ণে বিনিয়োগ। তো স্বর্ণের ক্ষেত্রেও কিন্তু টেকনিকটা হচ্ছে যে যখন আহ, মূল্যস্ফীতিটা অনেক হাই থাকে, সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট হাই থাকে, তখন কিন্তু গোল্ডে বিনিয়োগের একটা ভালো সময়। কারণ হচ্ছে যখন সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট কমতে শুরু করবে তখন কিন্তু দেখবেন গোল্ডের প্রাইস অনেক বেড়ে যাবে। তো কাজেই যখন সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট কমতে শুরু করবে তখন ওই গোল্ড আপনি সেল করে দিবেন। আর যখন বাড়তির দিকে থাকবে, রাইজিং থাকবে বা অনেক হাই থাকবে, তখন আপনি গোল্ডে বিনিয়োগ করে কিছু গোল্ড আপনি কিনে রাখবেন, যেটা গোল্ড বার হিসেবে বা কিনতে পাওয়া যায়, গোল্ড কয়েন হিসেবে কিনতে পাওয়া যায়। এই জিনিসগুলো আপনি তখন এখানে বিনিয়োগ করে রাখবেন। আর এরপরে হচ্ছে যখন কমতে থাকবে পলিসি রেট, তখন এটা আপনি একটু হাইয়ার প্রাইসে কিন্তু সেল করে দেওয়ার সুযোগ পাচ্ছেন। কাজেই আপনি যখন পলিসি রেট যখন হাই থাকছে, তখন যে স্টক মার্কেটে বিনিয়োগ করছেন সেখান থেকে কিন্তু ভালো কোম্পানির স্টকে বিনিয়োগ করলে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। হ্যাঁ, সব সময় মুনাফা আপনি পাচ্ছেন, যেটা অ্যানুয়াল ডিভিডেন্ড, সেটার একটা সুযোগ পাচ্ছেন। আবার ফিক্সড ডিপোজিটে রাখলে সেখান থেকে আপনি 3 মাস পর, 6 মাস পর বা বার্ষিক একটা মুনাফা পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে হবে, যাতে করে আহ, আপনার রিস্কের যেই লস, যেটা প্রবাবিলিটি অফ লস, সেটা যেন মিনিমাম থাকে। এবং এই কখন সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট হাই হয়, কখন লো হয়, ওইটা সাপেক্ষে আপনার বিনিয়োগের এই ডিসিশনগুলো নিতে হবে। যে যখন পলিসি রেট হাই তখন আমি শেয়ার বাজারে কোম্পানির স্টক কিনবো, যখন পলিসি রেট লো তখন আমি সেই কোম্পানির স্টক বিক্রি করে দিব। যখন পলিসি রেট হাই তখন আমি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে শর্ট টার্মে বিনিয়োগ করতে থাকবো। পলিসি রেট যখন পিকে পৌঁছে যায় তখন লং টার্ম ফিক্সড ডিপোজিটে যাব, এবং এরপর থেকে আমি পিরিয়ডিক যেই কুপন সেটা ভোগ করতে থাকবো। এরপরে পলিসি রেট যখন হাই তখন আমি গোল্ডে বিনিয়োগ করব, পলিসি রেট কমতে থাকলে তখন হাইয়ার প্রাইসে সেই গোল্ড আমি সেল করে দিতে পারবো। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বিবেচনায় রাখতে হবে। একটা দেশের অর্থনৈতিক কনটেক্সট, ইকোনমিক কনটেক্সট, জিওপলিটিক্যাল কনটেক্সট, এগুলো কনসিডার করেই কিন্তু আমাদেরকে এই ইনভেস্টমেন্ট কৌশলগুলো নির্ধারণ করতে হবে। বি ফিনান্সিয়ালি লিটারেট, ইনভেস্ট ওয়াইজলি।